নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার 500 পূরণ করার জন্য। আপনাদেরকে আবার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এই আশা, এই কামনাই করি। আজকে আমি আপনাদের সামনে একটি মারাত্মক ঘড়ির গল্প উপস্থাপন করব। আচ্ছা, যদি এরকম কোনো ঘড়ি হয় যে ঘড়ি সারা জীবন চলতে থাকে এবং কোনো ভবিষ্যৎবাণী করে দেয়, কোনো মানুষ মৃত্যুর আগে ঘড়িটা যদি বন্ধ হয়ে যায়, তো সেরকমই আজকে গল্পের বিষয়বস্তু। শেষ অবধি শুনবেন, আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। পিন্টুদের বাড়িতে মস্ত একটা গোল দেয়াল ঘড়ি ছিল। বাইরের ঘরের দেয়ালে অনেকটা জুড়ে ঘড়িটা কায়েমি অধিকার করে বিরাজ করে। ঘড়িটা যে কতদিনের পুরনো সেই ইতিহাস গবেষণার বিষয়। এ বাড়িতে তার প্রথম আবির্ভাব এখন কিংবদন্তি। সে কিংবদন্তিও আবার নানা রকম। পিন্টু বন্ধুদের কাছে বলে বাবার ঠাকুরদা সাহেব বাড়ির নিলামে ঘড়িটা কিনেছিলেন। পিন্টুর কাকারা বার লাইব্রেরিতে গল্প করেন যে বাবার প্রপিতামহ একটা ডুবোজাহাজে মাল নিলাম হতে দেখে নামমাত্র মূল্যে ঘড়িটা কিনে এনেছিলেন। এ থেকেই বুঝতে পারা যাবে যে ঘড়িটার খ্যাতি অনেক দূর ছড়িয়েছে। পিন্টুর বন্ধুমহল জানে পিন্টুর দুই কাকাই ব্যারিস্টার, কাজেই বার লাইব্রেরির সভ্যগণও জানেন, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো অবশ্যই জানে। যাই হোক, ঘড়িটার বয়স যে অন্তত 150 বছর এ বিষয়ে সকলে একমত। কিন্তু মজা হচ্ছে যে এই ঘড়ির মধ্যে যে কোম্পানির নাম লিখিত ছিল তা অনেক দিন আগে মুছে গেলেও ঘড়িটা কখনো অচল হয়নি। সপ্তাহে একবার করে দম দিতে হতো, যেমন সব দেয়াল ঘড়িতে দিতে হয়। ওই দমটুকুর উপর নির্ভর করে বসংবদ ঘড়িটা আজ 3-4 পুরুষ সময় জ্ঞাপন করে আসছে পিন্টুদের বাড়িতে। চন্দ্রসূর্য যেমন আকাশের নিত্য বস্তু, ঘড়িটাও তাই। চন্দ্রসূর্য বলা বোধ করি ঠিক হলো না, কারণ তারা আকাশে নড়ে চড়ে বেড়ায়। গ্রহ উপগ্রহ বলাও ঠিক হবে না। ঘড়িটার অচল অটল অবস্থা দেখে নক্ষত্র বলাই উচিত। তবে ঘড়ি না নড়লেও তার কাঁটা দুটোর কখনো নড়তে ভুল হয় না। দামি দামি হাল ফ্যাশনের হাতঘড়িগুলোতেও কখনো কখনো 2-1 মিনিটের তারতম্য ঘটলেও ওই পুরনো বুড়ো ঘড়িটা সময় নির্দেশে কখনো ভুল করে না। আরও মজা হচ্ছে যে এই ঘড়িটা কখনো মেরামত হয়েছে এমন কেউ জানে না। পিন্টুর কাকার বন্ধুরা ঠাট্টা করে বলতেন ঘড়িটা বামুনের গরু, খায় কম, দুধ দেয় বেশি। তবে এ হেন ঘড়িটা পিন্টুদের বাড়ির একটি দর্শনীয় ঐশ্বর্য। পিন্টুর কাকাদের বন্ধুরা ওটা কোন কোম্পানির তৈরি আবিষ্কার করতে চেষ্টা করেছেন। তারা বললেন জানতে পারলে সেই কোম্পানি থেকে ঘড়ি কিনি, কিন্তু জানবার উপায় কি? ভিতরে এক সময়ে নিশ্চয়ই কোম্পানির নাম লেখা ছিল, বর্তমানে তা সম্পূর্ণ লুপ্ত। আতস কাঁচ দিয়ে এমনকি মাইক্রোস্কোপ লাগিয়ে পাঠোদ্ধার করার চেষ্টা করেও তারা সফল হননি। তারা বলা বলি করতেন ও ঘড়িটা স্বয়ম্ভূ, হয় আকাশ থেকে পড়েছে নয় সমুদ্র থেকে উঠেছে। এখন এই ঘড়িটা সম্বন্ধে আর এক কিংবদন্তি প্রচলিত ছিল, যা নাকি ভারী রহস্যময়। আর যা কিছু রহস্যময়, আধুনিক বৈজ্ঞানিক মন তাকে সংক্ষেপে গাঁজা বলে উড়িয়ে দিতে অভ্যস্ত। কিংবদন্তিটাও রহস্যময় আর বড় মারাত্মক। বাড়িতে কারো মৃত্যু হবার ঠিক 24 ঘন্টা আগে ঘড়িটা নাকি আপনিই থেমে যায়। অবশ্য পিন্টুর বাবা, কাকা প্রভৃতি এই ঘটনা প্রত্যক্ষ করেননি, তবে শোনা যায় যে পিন্টুর ঠাকুমার মৃত্যুর আগে ওইভাবেই ঘড়িটা থেমে গিয়েছিল। কিন্তু তার দুই ব্যারিস্টার কাকা স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে ব্যাপারটাকে উড়িয়ে দেন। বলেন যে মার মৃত্যু ঘটেছিল 92 বছর বয়সে। তার অসুখের চিকিৎসা ও সেবা নিয়ে সকলে ব্যস্ত ছিল, কাজেই সময় মতো ঘড়িটাতে দম না দেয়াতেই থেমে গিয়েছিল। এর মধ্যেও আর রহস্য কি থাকতে পারে? কিন্তু হঠাৎ একদিন এমন একটা দলিল আবিষ্কৃত হলো যাকে অত সহজে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়া যায় না। পিন্টুর বাবা একদিন পুরনো কাগজপত্র ঘাঁটছিলেন। এমন সময় একখানা জীর্ণ কাগজ তার চোখে পড়ল। বাজে কাগজ বলে সেটা যখন ফেলে দিতে যাবেন, হঠাৎ নিচে স্বাক্ষর দেখলেন রামজয় শর্মা। রামজয় শর্মা তার পিতামহ, কাজে পিন্টুর প্রপিতামহ। কৌতূহলী হয়ে কাগজখানা তুলে নিয়ে পড়লেন যে তাতে লেখা আছে দেয়াল ঘড়িটা দেখছি বড়ই অদ্ভুত।
কোনো দিন থামে না। পরশু সকালে উঠে দেখি তার কাঁটা দুটো অচল হয়ে রয়েছে। ভাবলাম সময় মতো দম দেওয়া হয়নি, তাই এই অবস্থা। তখন তাড়াতাড়ি দম দিলাম, ঘড়ি চলতে আরম্ভ করলো। তারপর 24 ঘন্টার মধ্যেই বাবা হঠাৎ সন্ন্যাস রোগে মারা গেলেন। তখনও মনে কোনো সন্দেহ হয়নি, কিন্তু আবার 5-6 বছর পরে হঠাৎ একদিন দেখি ঘড়িটা সন্ধ্যাবেলা বন্ধ হয়ে গিয়েছে। বাবার মৃত্যুর আগে যে বন্ধ হয়েছিল সে কথা তখনও মনে হয়নি, কিন্তু তারপরে যখন 24 ঘন্টা যেতে না যেতেই দাদা তেতলার ছাদ থেকে পা ফসকে পড়ে মারা গেলেন, তখন চমকে উঠলাম। একই বাড়িতে কয়েক বছরের মধ্যে দুজনের মৃত্যু হলো, আর ঠিক তার 24 ঘন্টা আগে দুবার ঘড়ি বন্ধ হয়ে গেল। এ কি কাকতালীয় না আর কিছু? ভাবছি ঘড়িটা বেচে দেব। নিচে নাম স্বাক্ষর রামজয় শর্মা। শোনা যায় যে ঘড়িটা বেচবার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু অত্যন্ত পুরনো বলে কেউ কেনেনি। অগত্যা যেখানকার ঘড়ি সেখানেই রয়ে গেল। পিন্টুর বাবা এই কাগজপত্র নিয়ে তার ভাইদের দেখালেন। তারা ব্যারিস্টার, দলিল দস্তাবেজ পড়া আর তার ভুল বের করা তাদের ব্যবসা। কাজেই ওই কাগজ খণ্ডের লেখাগুলোকে আইনের ফাঁকে উড়িয়ে দিলেন। সর্বোপরি বললেন যে ঠাকুরদা মশাইয়ের আফিং খাওয়া অভ্যেস ছিল। তাছাড়া ঠিক সেই সময়ে বঙ্কিমের বঙ্গদর্শনে কমলাকান্তের দপ্তর বেরোচ্ছে, তিনি এক নতুন কমলাকান্ত লিখে গিয়েছেন, স্রেফ গাঁজা। কিন্তু পিন্টুর বাবা আইনজীবী নন, পেশাতে স্কুল মাস্টার। তার মন থেকে খটকা দূর হলো না। দুই ভাই তাকে বোঝালেন, দাদা তোমার মন কুসংস্কারে পূর্ণ, তাই ওরকম ভাবছো। আচ্ছা, এবার আমরা লক্ষ্য রাখলাম, দেখি ঘড়ি ব্যাটা কেমন করে থামে, আর যদি না থামে তখনই তাকে মেরামত করতে দিয়ে আসবো। ব্যাপারটা ওইখানেই মিটে গেল। হঠাৎ বছরখানেক পরে একদিন দুপুরবেলা দেখা গেল ঘরটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। তখন পিন্টুর বড় কাকা বসে সংবাদপত্র পড়ছিলেন। তিনি চমকে তাকিয়ে দেখলেন ঘড়িটা থেমে গিয়েছে। অজ্ঞাতসারে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাবলেন, এই ব্যাটা থামলো কেন? সবে কালকে আমি নিজের হাতে দম দিয়েছি। এখানে বলে রাখা আবশ্যক যে দাদার কুসংস্কারের প্রতিকারার্থে দম দেবার ভার দুই ব্যারিস্টার ভাই স্বহস্তে গ্রহণ করেছিল। তিনি তখনই ঘড়িটা খুলে নিয়ে মোটরে করে ঘড়ি মেরামতির দোকানে গিয়ে দিয়ে এলেন। দাদা সমস্ত শুনে বললেন, ঘড়ি না হয় সারালে, বাড়ির পানিগুলো তো বাড়িতেই থাকলো। ছোট ভাই বলল, দাদা তোমার ওই স্কুল মাস্টারই মনোভাব ছাড়ো তো। পরদিন খুব ভোরবেলা গিয়ে ঘড়িটা নিয়ে এলেন। দোকানির সঙ্গে সেই রকমই কথাই ছিল। দোকানি মেরামতি বলে কিছু নিল না, বলল, বাবু আপনার ঘড়ি ঠিকই ছিল, একটু হাত দিতেই চলতে শুরু করলো, ওর জন্য আর কি নেব। তিনি ঘড়ি নিয়ে সগৌরবে বাড়ি ফিরে এসে দেখলেন যে একটা শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির দুপুরুষের পোষা বুড়ো কাকাতুয়াটি মারা গিয়েছে। পিন্টুর বাবা বলে উঠলেন, দেখলে তো রসিক, ঘড়ির সতর্কবাণী ঠিক হয়েছিল কিনা? রসিক অর্থাৎ পিন্টুর বড় কাকা বললেন, কাকাতুয়াটা কি বাড়ির অধিবাসীদের একজন? আর তাছাড়া ওর যা বয়স হয়েছিল, আমাদের প্রতি দয়া মায়া থাকলে ওর আগেই মরা উচিত ছিল। বসে বসে কেবল ছোলা আর ছাতু ধ্বংস করত। পিন্টুর বাবা বললেন, বলো কি রসিক, ও অবশ্যই বাড়ির অধিবাসীদের একজন। আজ দুপুর এ বাড়িতে আছে, অধিবাসী ছাড়া ও আর কি? ও বাড়ির মস্ত পাহারা ছিল। অন্য বাড়ির কুকুর বেড়াল দুরন্ত ছেলেগুলো এসে উপদ্রব করতে সাহস করত না। যাক, কি আর হবে বলে তিনি কাকাতুয়াটি সৎকারের ব্যবস্থা করলেন। ঘড়িটা যথাস্থানে সন্নিবেশিত হয়ে আবার টিকটিক করতে লাগলো। ঘড়িটা টিকটিক করতে করতে চলছে, আর দিন মাস বছরগুলো চলছে সেই সঙ্গে নিঃশব্দে। এমন বছর কয়েক কেটে গেল। পিন্টুর বয়স তখন বছর 15 হবে। ঘড়ি সম্বন্ধে সমস্ত কিংবদন্তি সে তখন জানে। মাঠে খেলতে গেলে বন্ধুরা শুধায়, কিরে তোদের ঘড়ি চলছে না আর কেউ টাঁসবে তোদের বাড়িতে? সে বলে, ব্যাটার আর থামবার উপায় নেই, বড় কাকা এমনই দম দিয়েছেন যে চলতেই হবে। বন্ধুরা চাপা গলায় বলে, কিসের দম, গাঁজার না আলুর? শুনতে পেলে পিন্টু বেজায় রাগ করত, হয়তো সেদিন না খেলেই ফিরে আসতো। সেদিনটার কথা তার বেশ মনে পড়ে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মাথায় নানা রকম প্ল্যান। সর্বপ্রথম সিনেমায় যাবে। পরীক্ষার অজুহাতে অনেক দিন সিনেমা দেখা বন্ধ।
সকালবেলাতেই টিকিট কিনে এনেছিল। 6:30টায় শো আরম্ভ। দাদা বলে দিয়েছে ঠিক 6টার সময় বেরোবে, 1 মিনিট আগে নয়। সে ভিতরে গিয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে নিল। দাদার হাত ঘড়িটা টেবিলের উপরে ছিল, চেয়ে দেখলো তাতে 6টা বাজে। কোনো রকমের জুতো পায়ে দিয়ে রওনা হওয়ার উদ্দেশ্যে বাইরের ঘরে আসতেই নজরে পড়ল দেয়াল ঘড়িটার দিকে। এ কি, এই যে 6টার কাছে এসে কাঁটা থেমে গিয়েছে। কান পেতে শুনল সত্যি থেমে গিয়েছে। না হচ্ছে শব্দ, না নড়ছে কাঁটা। কেমন অজানা ভয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল। সে একখানা চেয়ারে বসে পড়ে মুড়ের মতো তাকিয়ে রইল ঘড়িটার দিকে। এমন সময় তার কাকারা কোর্ট থেকে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকলেন। পিন্টুকে চুপ করে বসে থাকতে দেখে শুধালেন, কিরে, তোর না সিনেমা যাওয়ার কথা ছিল, এখনো বসে আছিস? দাদা বাড়িতে না থাকলেই তোকে আর পেরে উঠবার উপায় থাকে না। আসুন দাদা কাশি থেকে ফিরে, তখন একটা রীতিমতো ব্যবস্থা করতে হবে। নে ওঠ, এখন যাবি তো যা। পিন্টু কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘড়িটা। ঘড়িটা কাঁটা 6টার কাছে অচল দেখে দুজনে সমস্বরে বলে উঠলেন, তাই তো, ঘড়িটা থেমে গেছে দেখছি। এই বলে তারাও অবাক হয়ে তাকিয়ে রইলেন ঘড়িটার দিকে। ভোর রাতে টেলিগ্রাম এলো, পিন্টুর মা সন্ধ্যাবেলায় হঠাৎ মারা গিয়েছেন কাশিধামে। বুদ্ধিতে ব্যাখ্যা না মিললেও সংস্কার তার দাবি ছাড়ে না। কাজেই বাড়িতে একটা ভয়ের আবহাওয়া কায়েম হয়ে বসলো। সবাই যেন ফিসফিস করে কথা বলে, পায়ের শব্দও কম। কিংবা এমনও হতে পারে সবাই আগের মতো কথাবার্তা বলছে এবং চলাফেরা করছে, কেবল মনে হচ্ছে আগের মতো নয়। পিন্টুর বড় কাকা রসিক দাদা কাশি থেকে ফিরে এলে তাকে বলল, দাদা, এই অলক্ষণে ঘড়িটা বিদায় করে দিই। তিনি সংক্ষেপে বললেন, মন্দ নয়। রসিক পরদিন গিয়ে ঘড়িটা এক পুরনো ঘড়ির দোকানে দিয়ে এলো। বলল, যা হয় কিছু দাম দিয়ে এটা নিয়ে নিন। দোকানি বলল, এসব পুরনো ঘড়ি আজকাল কেউ কিনতে চায় না গো, তবে রেখে দিচ্ছি, যদি কেউ নেয় আমাদের কমিশন কেটে নিয়ে আপনাকে দাম দিয়ে আসবো। ঘড়িটা বাড়ি থেকে বিদায় হতে সকলের মন বেশ হালকা হলো। ক্রমে আবার সহজ ভাব ফিরে এলো বাড়িতে। রসিকের ছোট ভাই হরিশ আমুদে লোক, সে তো রীতিমতো একটা ঘড়ি বিদায় উৎসবের আয়োজন করলো। খাওয়া দাওয়া গান বাজনার কিছুরই অভাব হলো না। মনের উপর থেকে ওই ঘড়িটার ভারটা নেমে গিয়ে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝে মাঝে রসিক গিয়ে খোঁজ করে আসতো ঘড়িটা কেউ নিল কিনা। দোকানি প্রত্যেকবার ওই একই কথা বলতো, পুরনো ঘড়ি কেউ নিতে চায় না, তবে বিক্রি হওয়া মাত্রই কমিশন বাদের দাম পাবেন। রসিক একবার প্রস্তাব করেছিল, তুমিই না হয় কিছু দাম দিয়ে নিয়ে নাও না ঘড়িটা বাপু। সে বলল, বাবু, আমরা তো কিনি না, বিক্রি করি, আপনি ব্যস্ত হবেন না, বাড়ি যান। ঘড়িটা যে এখনও সশরীরে বহাল আছে সেটা ভালো লাগতো না পিন্টুদের বাড়ির কারোরই। পিন্টু একদিন সাহস করে বলল, কাকা, ওটাকে গঙ্গায় ভাসিয়ে দাও না, আর তা যদি না পারো আমাকে দাও, হাতুড়ি মেরে গুঁড়ো করে দিই, বালাই যাক। বলা বাহুল্য, তার কোনো প্রস্তাবে কেউ কানই তুলল না। বছর 2 পরে একদিন সেই ঘড়ির দোকানে রিক্সা করে এসে উপস্থিত, কোলের উপর ঘড়িটা। ঘড়িটা দেখে পিন্টুর বাবা কাকা প্রভৃতি বাড়ির সকলে চমকে উঠল। রসিক শুধালো, কি হলো হে? দোকানি বলল, ঘড়িটা ফিরিয়ে দিতে এলাম। আজ 3 বছর হয়ে গেল, কেউ নিল না, খামোকা জায়গা জুড়ে আছে। তাছাড়া ঘড়িটা বড়ই বেয়ারা। আজ আনবো বলতে খুলতে গিয়ে দেখি 10টা বেজে বন্ধ হয়ে আছে। ভাবলাম চালিয়ে নিয়ে যাই, পুরো দম দিলাম, কিন্তু যেখানকার কাঁটা সেখানেই রয়ে গেল। এই ঘড়ি কোনো খদ্দের নেবে বাবু? আপনাদের জিনিস আপনারাই রাখুন। এই বলে সে ঘড়িটা ফরাসের উপর নামিয়ে দিয়ে দিল। তখন ঘরের মধ্যে পিন্টুর বাবা আর 2 কাকা ছিল। তারা সব ব্যাপার দেখে পাথর হয়ে গিয়েছিল। দোকানিকে রিক্সা ভাড়া দেয়া বা সময় ছিল দুটো কথা বলা হয়ে উঠল না। দোকানিও ভাড়া প্রত্যাশা না করে ফিরে রওনা হলো। এমন সময় হঠাৎ রসিকের সম্বিত ফিরে এলো। সে শুধালো, ও হয়ে ঘড়িটা যে 10টায় বন্ধ হয়েছে, সেটা দিন 10টা কি রাত 10টা বলতে পারো? লোকটা বলল, সে তো খেয়াল করিনি বাবু, দেওয়ালে কত ঘড়ি ঝুলছে, কোনটার দিকে তাকাবো, তবে এটাকে ফিরিয়ে দেবো বলে দম দিতে গিয়ে দেখি 10টায় বন্ধ হয়ে আছে, রাত কি দিন কেমন করে জানবো? এই বলে সে উত্তরের প্রত্যাশা না করে চলে গেল। 3জনই সমস্তরে বলে উঠল, রাত 10টা না দিন 10টা। মুখে না বললেও 3জনের ভাবনায় এক সূত্রে চলছিল, রাত 10টা হলে আর ঘন্টা 10 সময় আছে, দিন 10টা হলে কিছু বেশি। সেদিন রবিবার ছিল, আপিস আদালত না থাকায় 3জনে বসে গল্প করছিল। বেলা তখন 12টা। 3জনেরই মনে ওই একই চিন্তা,
ঘড়ি থেমে গেলে 24 ঘন্টা মাত্র সময় পাওয়া যায়। ঘড়িটা রাত্রে থেমেছে না দিনে থেমেছে স্থির করতে না পারায় সময়ের মেয়াদও সেই পরিমাণে কমে এসেছে। তিনজনেই মনে মনে ভাবছিল, এবারে না জানি কার পালা। ঘড়ির মস্ত কাঁচে ঢাকা গোলখানা অন্তর্যামীর তৃতীয় নেত্রের মতো রহস্যময় দৃষ্টিতে তাদের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। নিস্তব্ধ ঘরে তিনজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যেতে লাগলো। কতক্ষণের মেয়াদ, এবার কার পালা? আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।